সোনাপুর নামে একটা সুন্দর বন ছিল। সেই বনে বাস করত অনেক ধরনের পাখিরা। সেই সোনাপুর বনটি সবুজ গাছপালাতে পরিপূর্ণ ছিল। উফ বাবা, তখন থেকে শুধু উড়ছি। উড়তে 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 ডানা দুটো ভীষণ ব্যথা হয়ে গেল, আর বড্ড জল তৃষ্ণাও পেয়েছে। গলাটাও যে আমার শুকিয়ে কাঠ হয়ে গেছে। আশেপাশে তো কোথাও জলও দেখতে পারছি না। টুনি আশেপাশে জল আর বিশ্রামের জন্য আশ্রয় খুঁজতে থাকে। এমন সময় টুনি একটা কলা গাছ আর একটা নিম গাছ দেখতে পায়। আরে ওই তো একটা কলা গাছ আর একটা নিম গাছও দেখতে পাচ্ছি। যাক বাবা, ভালোই হয়েছে। কলা গাছ থেকে পাকা কলা খেয়ে তো গলাটা ভিজিয়ে নিতে পারবো, আর নিম গাছের ছায়াও একটু বিশ্রাম নিতে পারবো। এই বলে টুনি নিচে নেমে আসে। কলা গাছ আর নিম গাছের কাছে আসতে টুনি তাদের মাঝে ঝগড়া দেখতে পায়। শোন কলা গাছ, এত অহংকার কিন্তু ভালো নয়। আমি একটা অনেক উপকারী গাছ, আর তুই আমাকে একদম কথা শোনাবি না, বুঝেছিস? তুই আমাকে অনেক কথা শোনাস, যা আমাকে শুনতে একদম ভালো লাগে। তুই উপকারী গাছ? বলতো কি করে তুই উপকারী গাছ? তোর ফল তো একদম তেতো। কোনো পাখি তোর ফল খেতে পারে না, আর আমার ফল অনেক মিষ্টি আর রসালো। ওই দেখ, আমার ফল খেতে একটা পাখি এসেছে। দেখ কলা গাছ, তুই আমাকে একদম অপমান করবি না। আমার ফল তেতো হলেও অনেক উপকারে আসে, জানিস তুই? উপকারে আসে না ছাই। তুই যেমন কুচ্ছিত, তোর ফলও তেমন কুচ্ছিত, বুঝেছিস? এই পাখি, এই তুমি বলো তো, কে বেশি উপকারী? আসলে কলা গাছ, তুমি একটু বেশি বলে ফেলেছো। এভাবে কাউকে অপমান করতে নেই। তোমরা দুই গাছই আমাদের জন্য উপকারী, কেননা আমরা তোমার কলা খেয়ে ক্ষুধা নিবারণ করি, আর নিম গাছের পাতা আর ফল দিয়ে অনেক রোগ নিরাময়ের ওষুধ হয়। এগুলো কি তুমি জানো না? পাখি, তুমি কাকে কি শেখাচ্ছ? ও এগুলো কিছুই জানে না। ও শুধু একটা কাজই পারে, এটা হলো অন্যকে অপমান করা আর নিজেকে নিয়ে অহংকার করা, জানো? এই নিম গাছ, তুই চুপ করবি? সব সময় আমার কথায় নাক গলানো, তাই না? কুচ্ছিত তেতো গাছ কোথাকার। আহা কলা গাছ, তুমি আর এভাবে বলো না তো। তোমরা আর ঝগড়া করো না, তোমরা দুজনই উপকারী গাছ। যাই হোক কলা গাছ, তোমার একটা কলা আমাকে খেতে দেবে গো? একটু কলা খেয়ে ক্ষুধাটা মিটিয়ে নিতাম। সব কত আমার কলা খাবে? আমি তোকে কিছুতেই কলা দেব না। তুই যদি নিম গাছের প্রশংসা না করে শুধু আমার প্রশংসা করতি, তাহলে তোকে আমি কলা খেতে দিতাম। যা, দূর হ, দূর হ এখান থেকে, শয়তান পাখি কোথাকার। কলা গাছ টুনিকে অনেক অপমান করে, আর টুনি কলা গাছের কথায় ভীষণ মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। আর এভাবেই দিন কাটতে থাকে। কলা গাছ সব সময় তার রূপ আর তার ফল নিয়ে এভাবেই অহংকার করত, আর নিম গাছকেও অনেক অপমান করত। একদিন, বাবা, কি সুন্দর পাকা টসটসে কলা! খেতে মনে হয় ভীষণ রসালো আর মিষ্টি হবে। গিন্নি তো কলা খেতে অনেক পছন্দ করে। যাই, কলা গাছ থেকে দুটো কলা ছিঁড়ে নিয়ে বাড়ি ফিরে যায়, নিজে খুব খুশি হবে। এই বলে কালু কাক যেই না কলা গাছের কলায় হাত দেয়, তখনই কলা গাছ রেগে যায় আর রেগে বলতে থাকে, এই কালো কুচ্ছিত পাখি, তোর তো সাহস কম নয়। তুই নোংরা হাত দিয়ে আমার কলায় হাত দিয়েছিস। কলা গাছ, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি একটা ফলের গাছ, আর পাখিরা তোমার ফল খাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? না, এটা স্বাভাবিক ব্যাপার নয়। তুই যে কালো কুচ্ছিত দেখতে, তুই যদি তোর এই কালো হাত দিয়ে আমার কলাগুলোতে হাত দিস, তাহলে তো আমার কলাগুলো কালো হয়ে যাবে। তুমি এসব কি বলছো কলা গাছ? তোমার রূপের এত অহংকার! কোনো অহংকার কিন্তু মোটেও ভালো না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার অহংকার, তাতে তোর কি? তোর মতো কালো কুচ্ছিত পাখির কোনো যোগ্যতা নেই আমার ফল খাওয়ার। কালো, তাই তোর কপালে ওই কুচ্ছিত নিম গাছের তেতো ফলই জুটবে।
যা বলছি এখান থেকে, আমার এখান থেকে তুই চলে যা। তোমার মতো অহংকারী কলা গাছ আমি কখনোই দেখিনি। দেখো, একদিন ঈশ্বর তোমার অহংকারের পতন ঘটাবে তো ঘটাবেই। এই যা 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 এখান থেকে, নইলে আমার কলা ছুঁড়ে তোর মাথা থেতলে দেব। এই বলে কালু কাক কিছু না বলে সেখান থেকে চলে যায়। যতই দিন যাচ্ছিল কলা গাছের অহংকার ততই বাড়ছিল, আর এভাবেই অনেক দিন কেটে যায়। এক সময় কলা গাছের গোড়ায় পোকা ধরে, আর কলা গাছ ভীষণ অসুস্থ হয়ে পড়ে। আর কলা গাছের এমন অসুস্থতা দেখে নিম গাছের অনেক কষ্ট হয়। একদিন নিম গাছ টুনিকে ডাক দেয় আর কলা গাছের কথা খুলে বলে। আচ্ছা নিম গাছ, আমি তোমার কথা মতোই কাজ করব। আমি তোমার নিম পাতা বেটে কলা গাছের গোড়ায় লাগিয়ে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না, কেমন? টুনি নিম গাছ থেকে নিম পাতা ছিঁড়ে আনে, সেগুলো বেটে কলা গাছের গোড়ায় লাগিয়ে দেয়, আর সাথে সাথে কলা গাছ একদম সুস্থ হয়ে যায়। ছি ছি ছি, কি বিশ্রী গন্ধ! ওয়াক্থু, কিসের গন্ধ শুনি? এই পাখি, তুই আমাকে কি লাগিয়ে দিয়েছিস? আসলে কলা গাছ তোমার গোড়ায় পোকা ধরেছিল, তাই নিম গাছ বলল তোমার গোড়ায় নিম পাতা বেটে লাগিয়ে দিতে, আর আমি সেটাই করেছি। আর দেখো, নিম পাতার সাহায্যে তুমি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে। এখন বুঝলে তো নিম গাছ কতটা উপকারী? তুই কি বললি পাখি? তুই এই বিশ্রী নিম পাতা আমার গোড়ায় লাগিয়েছিস? ছি, আমার তো বমি পাচ্ছে, কি বিশ্রী গন্ধ! এভাবে কেন বলছো? নিম গাছের প্রতি তো তোমার কৃতজ্ঞ থাকা উচিত। দেখেছো দেখেছো পাখি, তুমি আর আমি মিলে ওর উপকার করলাম, আর ওর কোনো কৃতজ্ঞতা বোধই নেই। এই করছি নিম তেতো গাছ, কে বলেছিল আমার উপকার করতে? সামান্য উপকার করে মনে হয় তোরা আমার মাথা কিনে নিয়েছিস। আর যদি আমার হাত পা থাকতো তাহলে দেখতি তোকে এখান থেকে তুলে ওই নদীতে ফেলে দিয়ে আসতাম। সত্যি কলা গাছ, তুমি বড্ড অহংকারী। আগে জানলে আমি তোমার কোনো উপকারী করতাম না। তুমি তো ধরাকে সরাগার মনে করছো, তবে দেখো তুমি অহংকারের শাস্তি একদিন পেয়েই যাবে। এই বলে টুনি সেখান থেকে চলে যায়, আর এইদিকে অহংকারী কলা গাছ তার দম্ভ থামায় না, আর এভাবেই দিন কাটতে থাকে। একদিন বলছি কলা গাছ, বর্ষাকাল তো এসে গেল, আজকে আকাশটাও মেঘ করছে, আর তুই তো অনেক নরম গাছ, তাই আমি টুনি পাখিকে বলছি আমার গাছের ডাল কেটে তোর গোড়ায় খুঁটি দিয়ে দিতে, তাহলে তুই ঝড়ের প্রকোপ থেকে বেঁচে যাবি রে। হয়েছে, থাক, তোকে আর আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার কিচ্ছু হবে না। তোর মতো কুৎসিত গাছের উপকার আমি নিতে চাই না। দেখ কলা গাছ, আমি তোর ভালোর জন্যই বলছি, তুই একটু ভেবে দেখ। শোন নিম গাছ, তুই নিজের জন্য ভাব, আমি বিপদ থেকে নিজেই নিজেকে বাঁচাতে পারবো। এরকম কত ঝড় এলো গেল, সে আমি তো দাঁড়িয়েই রইলাম, আমার কোনো ক্ষতি হবে না। নিম গাছ কলা গাছকে সাহায্যের কথা বললে কলা গাছ তাতে রাজি হয় না, সে তার অহংকার নিয়েই থাকে। এরপর রাত হতেই প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়, আর বাতাসের বেগ এত বেশি ছিল যে কলা গাছ দুলতে শুরু করে। আরে আরে, এ কি এত বাতাস! আমি তো অনেক দুলছি, মনে হয় এবার আমি পড়েই যাব। বন্ধু নিম গাছ, আমাকে বাঁচাও। এখন আমি তোকে কি করে বাঁচাবো? এর আগেই তো আমি তোকে উপকারের কথা বলেছিলাম, তখন তো তুই তোর অহংকার দেখিয়ে আমাকে হেলা করলি। তবে এখন বোঝ কেমন লাগে। এসব বলতে বলতে জোরে একটা দমকা হাওয়া ওঠে, আর কলা গাছ ভেঙে পড়ে যায়। আর এভাবে অহংকারী কলা গাছ তার অহংকারের শাস্তি পায়। দেখলে তো বন্ধুরা, অহংকারের শাস্তি কেমন হয়। তাই আমাদের কখনো কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত নয়। চন্দ্রপুর নামে এক পাখির রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিল ঈগল। রাজা ঈগলের রাজ্যে প্রজারা বেশ সুখে শান্তিতেই বসবাস করত। প্রজারা সুখে থাকলেও রাজার মনে কোনো শান্তি ছিল না। তো চলো বন্ধুরা, দেখে আসি আমাদের ঈগল রাজার মনে কেন মনে কোনো শান্তি নেই।
সেই কখন থেকে রানীর ঘরের দরজার সামনে পায়চারি করছি, এখনো দাসী এসে আমাকে সুখবরটা দিচ্ছে না কেন? আমি আর চিন্তা করতে পারছি না কখন আমি সেই কথাটা শুনবো, যার জন্য এতদিন ধরে আমি অপেক্ষা করছিলাম। রাজা ইগল এভাবে বলছিল আর রাজ দরবারের সামনে পায়চারি করছিল। ঠিক সেই সময় রানীর ঘরের দরজা খুলে এক দাসী বেরিয়ে আসে আর বলতে থাকে, মহারাজ মহারাজ, সুখবর আছে মহারাজ, রানী মায়ের ডিম ফুটে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে। না মহারাজ, আপনি খুশি হয়েছেন তো? খুশি? কিসের খুশি? আমি ভেবেছিলাম আমার ছেলে সন্তান হবে, আর তা না হয়ে এবারও মেয়ে সন্তান হলো। একটা ছেলে সন্তানের জন্য আমি 7 বার বিয়ে করলাম, কোনো রানী আমাকে ছেলে সন্তানের মুখ দেখাতে পারলো না। আবার আগের 6 রানীর কন্যা সন্তানের জন্ম দেওয়ার জন্য যা শাস্তি দিয়েছিলাম, এই রানী আর তার কন্যারও আমি একই শাস্তি দেব। এই কথা বলে রাজা ইগল ভীষণ রেগে রানী ইগলির ঘরে ঢোকে আর বলতে থাকে, কোথায় কোথায় সেই অপয়া অলক্ষী যার জন্ম আমার ঘরে হয়েছে? ঈশ্বরের কাছে রাত দিন ছেলে চেয়েছি, আর ঈশ্বর কিনা এক অপয়াকে আমার ঘরে পাঠিয়েছে। ইগলের এমন কথা শুনে রানী ইগলি বলে, এসব কি বলছেন রাজা মশাই? খবরদার, আপনি আমার মেয়েকে অপয়া বলবেন না। ঈশ্বর চেয়েছে আমাদের মেয়ে হোক, তাই তো এই মেয়ে ছানার জন্ম আমাদের ঘরে হয়েছে। অলক্ষী বলবো না তো এই কন্যাকে কি বলবো শুনি? ফুল দিয়ে পুজো করব? এই রাজ্যে এই কন্যার স্থান কিছুতেই হবে না। দাসী, এই মুখপুরি দাসী কোথা? তুই শীঘ্রই আয় এখানে। রাজা ইগলের ডাক শুনে দাসী কাকলি সেখানে ছুটে আসে আর রাজা দাসীকে বলে, দাসী, তুই এক্ষুনি এই কন্যাকে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিয়া। জঙ্গলের শিয়াল এই কন্যাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলু, আর এই অপয়াকে আমি কারাগারে এক্ষুনি বন্দি করছি। রাজা ইগলের হুকুম শুনে কাকলি রানী ইগলির কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে রানী ইগলি তার মেয়ের জন্য চিৎকার করে কাঁদতে থাকে। রাজামশাই, রাজামশাই বলুন না আমার মেয়েকে ফেরত দিতে। রাজা ইগল রানীর কোনো কথাই শোনে না, উল্টো রানী ইগলিকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দেয়। এদিকে দাসী কাকলি যখন রাজকুমারীকে নিয়ে বনের গভীরে চলে আসে, তখনই দাসী কাকলির সামনে হঠাৎ করে এক পরী চলে আসে আর পরী বলে, এই তুই কে? এ বনে কিসের জন্য এসেছি? তুই জানিস না এখানে কোনো পাখি আসে না? আর তোর সাথে এটা কে? দেখে তো মনে হচ্ছে কোনো রাজবংশের কন্যা। দাসী আর রাজকন্যা পরীকে দেখে হঠাৎ ভয় পেয়ে যায় আর ভয়ের কারণে সব সত্যি কথা বলে দেয়। সব শুনে পরী বলে, ছি, তোর লজ্জা করে না? নিজে একটা মেয়ে হয়ে আরেকটি মেয়েকে মারতে এসেছিস? নিজের ভালো চাস তো এই মেয়েকে এখানে রেখে চলে যা, তা না হলে তোকে আমি শাস্তি দেব। পরীর এমন কথা শুনে কাকুলি রাজকুমারীকে সেখানে রেখে পালিয়ে যায়। এই কন্যাকে তো ওই দুষ্ট দাসীর হাত থেকে রক্ষা করলাম, তবে একে তো আমি আমার কাছে রাখতে পারবো না। এই কন্যাকে এখানে রেখে দূরে গিয়ে আমি অপেক্ষা করি, দেখি কেউ এসে এই কন্যাকে বাঁচিয়ে নিয়ে যায় কিনা। এই কথা বলে পরী রাজকন্যাকে রেখে কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় সেখানে এক টোনা নামে কাঠুরিয়া আসে আর রাজকন্যাকে পড়ে থাকতে দেখে তার মনে ভীষণ মায়া হয় আর টোনা সেই কন্যাকে এখান থেকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এদিকে দাসী কাকলি রাজ্যে গিয়ে রাজাকে বলে সে রাজকন্যাকে শেয়ালের সামনে রেখে এসেছে, আর তা শুনে রাজা ভীষণ খুশি হয়। এদিকে কারাগারের মধ্যে রানী ইগলির কানে কথাটা চলে যায়। না, আমি কিছুতেই বিশ্বাস করি না আমার মেয়েকে শিয়ালে খেয়ে ফেলেছে। এটা কিছুতেই হতে পারে না। আমি আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নেবই নেব। এই রাজ্যে সর্বনাশ ঘটিয়েই ছাড়বো। আমি আমার অর্জিত জ্ঞান দিয়ে রাক্ষস রাজাকে আহ্বান করব।
এই কথা বলে রানী ইগলি কারাগারের মধ্যে ধ্যানে বসে আর তার ধ্যান শক্তির বলে বনের মধ্যেই এক রাক্ষসীর জন্ম হয়। সেই রাক্ষসী বনের মধ্যে তাণ্ডব শুরু করে দেয় আর রাজা ঈগল তার রাজ্যে এমন ভয়ঙ্কর অবস্থা দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। সে সময় রাজার কাছে লাল পরী আসে। রাজামশাই, আপনি যে কারণে চিন্তিত হয়ে আছেন তার প্রতিকার আমি জানি। আপনি আজ্ঞা দিলে সেই উপায় আমি বলতে পারি। হঠাৎ করে পরীর এমন কথা শুনে রাজা অবাক হয়ে যায়। কি প্রতিকার, কি উপায় আছে বলো আমাকে। রাজামশাই, আপনি যে মেয়েকে মারার জন্য দাসীকে দিয়ে বনের মধ্যে নিয়ে গিয়েছিলেন, আপনার সেই মেয়েকে আমি বাঁচিয়েছি। এই মেয়ের হাত দিয়ে একটা পাকা আম যদি ওই রাক্ষসীকে খাওয়ানো হয়, তবে ওই রাক্ষসী সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। পরি, তুমি এসব কি বলছো? আর এখন আমি আমার কন্যাকে কোথায় খুঁজে পাবো? আপনার কন্যা কোথায় আছে তা আমি জানি। আপনি চলুন আমার সাথে। এই কথা বলে পরী রাজা ঈগলকে সে কাঠুরিয়া টোনার কাছে নিয়ে যায় আর রাজা ঈগল সেই বাড়িতে গিয়ে তার মেয়েকে দেখতে পায়। মা ইকরি, তোর সাথে আমি কত বড় অন্যায় করেছি রে মা। আজ আমার রাজ্য বাঁচানোর জন্য তোর সাহায্যই দরকার হচ্ছে। আমাকে ক্ষমা করে দে রে মা, ক্ষমা করে দে। এই কথা বলে রাজা ঈগল তার মেয়েকে সব ঘটনা খুলে বলে। সব শুনে ইকরি বলে, বাবা, তুমি ভুল করেছো আর তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমি খুশি। বাবা বলো, এবার এই পাকা আম আমি কোথায় পাবো? ইকরির কথা শুনে পরী বলে, এই বনের দক্ষিণ কোণে এক বিশাল আম গাছ আছে, আর সেই আম গাছের মধ্যে একটাই পাকা আম আছে। সেই পাকা আম যদি তুমি রাক্ষসকে খাওয়াতে পারো, তবে ওই রাক্ষসী ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি ওই গাছ থেকে পাকা আম আনতে। এই কথা বলে ইকরি বনের দক্ষিণে চলে যায় আর সেই আম গাছ থেকে পাকা আম পেড়ে আনে। তারপর ইকরি সেই রাক্ষসীর সামনে যায়। রাক্ষসী ইকরিকে দেখে বলে, এই, কে তুই? আমার খাবার হতে এসেছিস? সরে যা বলছি, নয়তো তোকে আমি গিলেই খাবো। আর আমটা রাক্ষসী খেয়ে ফেলে। আর রাক্ষসী আমটা খাওয়ার পরপরই তার শরীরে আগুন ধরে যায় আর রাক্ষসী সেখানেই পড়ে মারা যায়। বৌমা, এই যে মেয়েকে এভাবে নিয়ে বসে আছো, এভাবে বসে থাকলে কি হবে নাকি? হ্যাঁ, কোন নবাবজাদের মেয়েকে কিনা আমি আমার ছেলের বউ করে নিয়ে এসেছি। যাও তো, তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নাও, যাও বলছি। মা, আপনি এভাবে কেন কথা বলছেন মা? আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না নাকি? আর শুয়ে কোথায় আছি মা? আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই মেয়েকে পড়াতে বসেছি। এ, পড়াচ্ছ নাকি ছাই? আমি কি বুঝি না নাকি? হ্যাঁ, আমি ভালো করেই জানি মেয়েকে পড়ানোর নামে তুমি আরামায়েশ করছো। আর শোনো, তুমি এত অলস কেন বলো তো? আমি জানলে কোনোদিনও আমার ছেলের বউ বানাতাম না। আহা মা, আপনি এই ছোট্ট মেয়েটার সামনে এভাবে চিৎকার করছেন কেন? আমি আপনাকে কতবার বলেছি ওর সামনে এভাবে চিৎকার করলে ও তো আপনার মতো ব্যবহার শিখবে। আস্তে কথা বলুন মা। কি, তুমি কি বললে? আমি চিৎকার করি? আমি তোমার মেয়েকে অভদ্র আচরণ শেখাচ্ছি? শোনো বৌমা, আমার সাথে লাগতে এসো না, কিন্তু আমি রেগে গেলে খুব খারাপ হয়ে যাবে। আহা মা, আপনি আর দয়া করে চিৎকার করবেন না, আমি সব কাজ করছি। এই বলে অসুস্থ টুনি তার মেয়েকে না পড়িয়ে সব কাজ করতে চলে যায়। টুনটুন দিদি ভাই, তুই বুঝি পড়ছিস? পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর। আর শোন রে দিদি ভাই, তুই কিন্তু তোর মায়ের মতো একদম হবি না, বুঝেছিস? তোর মা অনেক দুষ্ট, বদমেজাজি, খারাপ, বুঝলি? তুই হবি আমার আর তোর বাবার মতো। তোর বাবা অনেক ভালো আর আমিও অনেক ভালো। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, এবার তাহলে আমি পড়তে বসি। এই বলে মিনু সেখান থেকে চলে যায়। আসলে মিনু তার ছেলে আর ছেলের বউ টুনি আর তার নাতনি টুনটুনের সাথে গ্রামে বাস করত। আর মিনুর ছেলে টোনা কাজের সুবাদে শহরে বাস করত। তাই মিনু সবসময় তার ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করত, যার প্রভাব পড়তো ছোট্ট টুনটুনের ওপর। একদিন
মা, আপনি না বললেন আপনার ঘর নোংরা হয়ে আছে, পরিষ্কার করে দিতে বললেন যে? কই, আমি তো আপনার পুরো ঘর পরিষ্কার দেখছি মা। তাহলে আমি বরং গিয়ে অন্য কাজ করি, আবার মেয়েটাকে খাওয়াতেও হবে। কি? আমি যখন বলেছি আমার ঘর পরিষ্কার করে দিতে হবে, তখন এক্ষুনি আমার ঘর পরিষ্কার করতে হবে। দাঁড়া, ও ঘর পরিষ্কার আছে, তাহলে এক্ষুনি আমি অপরিষ্কার করে দিচ্ছি। এই বলে মিনু অনেকগুলো বাদামের খোসা ছাড়িয়ে তা মেঝের মধ্যে ছিটিয়ে দেয় আর বলে, এই যে এবার আমার ঘরটা অপরিষ্কার হয়েছে, এগুলো পরিষ্কার করে দিয়ে তারপর রান্না উঠাবে। যাও। কি হলো? যাও, দাঁড়িয়ে আছো যে, কথা কি কানে যাচ্ছে না নাকি? ছি মা, ছি, আপনি এত নিচ মনের, এটা আমি আগে জানতাম না মা। আপনি ইচ্ছে করে আমাকে দিয়ে কাজ করাচ্ছেন কেন বলুন তো মা? আমি কি বাইরের কেউ নাকি? আমি তো আপনার নিজের ছেলের বউ, তাই না? নিজের ছেলের বউয়ের সাথে কি কেউ এমনটা করে নাকি? কে ছেলের বউ? হ্যাঁ শোনো, যেদিন তুমি এ বাড়ির বউ হিসেবে এসেছো সেদিন থেকে আমি তোমাকে অপছন্দ করি। নেহাত টুনটুন পৃথিবীতে এসেছে, না হলে কবেই যে তোমাকে আমি এ বাড়ি থেকে বের করে দিতাম। তাই নাকি মা? আপনি কি সত্যি টুনটুনের কথা ভাবেন নাকি বলুন তো? টুনটুনের কথা ভাবলে আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করতেন না মা। একবারও কি ভেবেছেন টুনটুন এসব দেখে খারাপ হয়ে যাবে? না, কখনো না। আমি টুনটুনকে আমার মতো করে গড়ে তুলবো, কখনো দুষ্ট হিংসে পাজি হতেই দেব না। বুঝতে পেরেছো? এসব বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়। টুনির শাশুড়ির এমন আচরণে টুনি কাঁদতে থাকে। এইভাবে মিনু টুনটুনি সবসময় তার ছেলের বউ টুনির সাথে ঝগড়া করত। একদিন, মা টুনটুন, আয় মা, আমি তোকে এবার পড়াতে বসাবো। কতদিন থেকে তো তোকে পড়াতে বসাতেই পারি না, সব পড়া তো মনে হয় তুই ভুলে গিয়েছিস রে মা, তাই না? না মা, আমি এখন পড়তে পারবো না, দেখছো না আমি খেলছি, আমি এখন কিছুতেই পড়তে পারবো না। যাও তো, বিরক্ত করো না। একটা থাপ্পড় দেব, বুঝেছিস? সারাদিন শুধু খেলা আর খেলা, তাই না? এত খেলিস তবুও তোর খেলা হয় না। একদম কান্দের কাছে ঘ্যান ঘ্যান করবি না তো, যাও বলছি এখান থেকে। বৌমা, তুমি আবার আমার নাতনির সাথে চিৎকার করছো? তোমাকে না কতবার বলেছি ওর সাথে একদম চিৎকার করবে না। দিদি ভাই, তুই এখন খেলতো গিয়ে, তোর মা তোকে এখন কিচ্ছু বলার সাহস পাবে না। যা দিদি ভাই, যা। তুমি অনেক ভালো থাকো মা, আর মা সবসময় খালি গান গান করে, তোর ভালোই লাগে না। টুনটুনের কথা শুনে টুনি অবাক হয়ে যায়। এভাবে মিনু টুনটুনের আশকারাতে টুনটুন মাথায় উঠতে থাকে। একদিন, বৌমা, তুমি মাটির ব্যাংকটা ভেঙে ফেললে, এতগুলো টাকা দিয়ে কি করবে শুনি? আসলে মা, মেয়ের খাতা, পেন্সিল, রাবার সব শেষ হয়ে গেছে। পেন্সিল, রাবার, খাতা এসব কিনতে হবে তো মা। আবার রান্নাঘরের জন্য হাঁড়ি পাতিল সব নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবছি কিছু হাঁড়ি পাতিলও কিনবো। কি হাঁড়ি পাতিল কিনবে কেন তুমি? হ্যাঁ, তোমার শুধু টাকা নষ্ট করার ধান্দা, তাই না? কোনো হাঁড়ি পাতিল, রাবার, পেন্সিল কিচ্ছু কিনতে হবে না। তাহলে মেয়েটা কোথায় লিখবে মা? আপনি একটু বোঝার চেষ্টা করুন। সে আমি কি করে জানবো? হ্যাঁ, তোমার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। দাও তো, আমাকে টাকাগুলো দাও। এই বলে মিনু টুনটুনি টাকাগুলো নিয়ে চলে যায়। আর টুনি অনেক কাঁদতে থাকে। মা কেন সবসময় আমার সাথে এমন করে? অনেকে কখনো আমাকে নিজের মেয়ে ভাবতে পারে না নাকি? এভাবে টুনি কাঁদতে থাকে। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুনি যখন ওর মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিল, এমন সময় টুনটুন বলে, মা, তুমি আমাকে একটা খেলনা কিনে দাও না মা। মারে, আজ তো আমি খেলনা কেনার টাকা নিয়ে আসিনি রে মা। আমি বরং অন্যদিন তোকে খেলনা কিনে দেবো, কেমন? না না না, আমার আজকে খেলতে চাই, আমার এক্ষুনি খেলতে চাই। তুমি আমাকে এক্ষুনি খেলনা কিনে দেবে, মানে এক্ষুনি দেবে। টুনটুন, একদম জেদ করবি না কিন্তু, আমার কথাটা শোন একটু। আমি জানতাম তুমি আমাকে খেলনা কিনে দেবে না। ঠাকুমা ঠিকই বলে, তুমি একটা ডাইনি মা, তুমি অনেক খারাপ, বদমি চাচি, তুমি একটা বেয়াদব, তুমি খুব খারাপ, বাজে, দুষ্টু মহিলা কোথাকার। এসব কথা বলে টুনটুন তার মাকে একটা কামড় দিয়ে উড়ে সেখান থেকে জঙ্গলে চলে আসে। আর টুনিও রেগে বাড়িতে আসে। মা, আপনাকে আমি অনেকবার বলেছিলাম না যে টুনটুনের সামনে চিৎকার চেঁচামেচি করবেন না, ও অনেক খারাপ হয়ে যাবে। তখন তো আমার কোনো কথাই আপনি শোনেননি। আর দেখলেন তো, মেয়েটা আজ আমাকে কামড়িয়ে দিয়েছে আর অনেক বাজে কথা শুনিয়েছে। এত সব কিছু আপনার কাছ থেকে শিখেছে ও। শোনো, টুনটুন বেশ করেছে, তোমার সাথে এমনটাই করা উচিত। আয় দিদি ভাই, আমার কাছে আয়। এভাবে মিনু টুনটুনকে আশকারা দেয়। আর টুনটুন অনেক দুষ্ট হয়ে যায়। আজ এর ক্ষতি করে তো কাল ওর ক্ষতি করে, আবার বাজে বাজে কথাও বলে।
এভাবেই দিন কাটছিল। কই গো মিনু মাসি, হ্যাঁ কোথায়? তোমার নাতনিকে কি ভালো শিক্ষা দাওনি নাকি? জানো, আজ আমার ঘরের মিষ্টি চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর আমার হাতে কামড় দিয়ে পালিয়েছে। এতটুকু বাচ্চা ভালো শিক্ষা না পেয়ে কি পেয়েছে? হ্যাঁ, ছি ছি ছি, এগুলো শিক্ষা দাও বুঝি? দেখেছেন মা, দেখেছেন আমাদের বাড়ির ঝগড়া দেখে টুনটুন আজ কেমন হয়েছে দেখেছেন? আজও অন্যের খারাপ করেছে। আপনাকে আমি বলেছিলাম ওকে আশকারা না দিতে, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেননি। আপনি দেখুন, আপনি যদি আমাকে নিজের মেয়ে ভেবে ঝগড়া না করতেন তাহলে আজ আমার মেয়েটা অনেক ভালো শিক্ষা পেত। তুমি ঠিক বলেছো বৌমা, সব দোষ আমার। আমি নিজ হাতে ওকে খারাপ বানিয়েছি। ছোট বাচ্চারা যা দেখবে তাই তো শিখবে, তাই না? তাই ভুল যখন আমি করেছি, আমি সব শুধরে নেব। এরপর মিনু আর কখনো টুনির সাথে খারাপ ব্যবহার করেনি আর টুনটুন সুশিক্ষায় বড় হতে থাকে।